বলছে ঘাটাল মাস্টার প্ল্যান, এ বোগাস। আগে বলতো আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। উনি কি জানেন ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় লাগায়? এটার জন্যই আমি আজকে বলছি, আমি যদি পুরনো রাজনৈতিক কর্মী হয়ে থাকি, এটার জন্যই বিজেপিকে বাংলায় ফিরতে হবে। এই যে অন্ধ বিরোধিতা, মানুষ নেবে না। আমজনতা আমরা, আমি তো ডন দিলীপ ঘোষ নই। দাদা, আপনি যেটা বললেন যে পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 15টাই তৃণমূল পাবে, কিন্তু একাধটা মিস হতে পারে, সেই একাধটা কোনটা? পিংলা, যে বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া বদলে দিতে পারে পশ্চিম মেদিনীপুরের সমীকরণ। 2021-এর জয়ের পর অজিত মাইতির সামনে এখন আরো বড় প্রশ্ন, আরো কঠিন পর্যালোচনা। ভোটের অঙ্ক, উন্নয়ন, গোষ্ঠীদ্বন্দ্ব, এসআইআর, কোনটা বেশি প্রভাব বিস্তার করবে 2026-এর নির্বাচনে? আজ এইসব নিয়ে আলোচনা করব। এবং এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র পিংলাতে, এবং আমাদের সাথে রয়েছেন তৃণমূলের মনোনীত প্রার্থী তথা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি। নমস্কার দাদা, সময় 365 পর্দায় স্বাগত। স্বাগত, নমস্কার। প্রথমেই বলবো, দল যে আপনার উপর আবার ভরসা দেখিয়েছে, এটা কতটা আপ্লুত, কতটা আনন্দিত? দেখো, দল ভরসা দেখিয়েছে, কৃতজ্ঞ। কিন্তু দেখো, আমি দলের একজন সৈনিক। কখনো নমিনেশন পেয়েছি, কখনো পাইনি, কিন্তু দলে প্রাণ দিয়ে কাজ করে গেছি। আমি অখণ্ড মেদিনীপুর জেলার সভাপতি 2016 সাল থেকে। তারও আগে বিভিন্ন দায়িত্ব সামলেছি, বহু আগে থেকেই, তৃণমূলের জন্মলগ্ন থেকেই করছি। তাই দল নমিনেশন দেবেন কি না দেবেন সেটা না ভেবেই কাজ করেছি। আমি আমার কেন্দ্রে এই নমিনেশন পর্বের আগেই আমি প্রায় সমস্ত বুথ ঘুরেছি। আমার কেন্দ্রের মানুষেরা খুব ভালো। প্রথম কথা, আমার কেন্দ্রের মানুষদের আমরা পরপর নির্বাচনে জয়লাভ করবার পর আমরা এটা বুঝেছি, আমাদের কেন্দ্রের মানুষেরা বেসিক্যালি শান্তিপ্রিয়, সমৃদ্ধির পক্ষে, এবং বেসিক্যালি বাংলায় যে মমতাদি প্রচণ্ড ডেভেলপমেন্ট করেছেন সেই ডেভেলপমেন্টের পক্ষে। এইটাকে সামনে রেখে আমি যেমন নির্বাচন ঘোষণার আগেই, আমাদের ভারতীয় নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করেন তার অন্তত 1 মাস আগে থেকে নির্বাচনের কাজগুলো আমাদের করতে হয়েছে, কারণ আমি দলের একটি রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত কর্মী জেলার। তাই আমার কাছে এটা খুশি, আনন্দ ইত্যাদির ব্যাপার নয়, বা দুঃখের ব্যাপার নয়। না পেলে দুঃখ নয়, পেলে যে বিরাট খুশি আনন্দ, এরকম কোনো ব্যাপার না। আমি একজন ম্যাচিওর পলিটিক্যাল ওয়ার্কার। আমার কাছে নির্বাচন আমাদের কাছে একটা যুদ্ধ। আমরা সেই যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। মমতাদি এবং অভিষেক যে লড়াইটা দিয়েছেন, দেখো, এই লড়াইটার মর্যাদা যদি আমরা রাখতে না পারি, যদি বাংলার মানুষকে এটা বোঝাতে না পারি যে এসআইআর এর বিপদ তোমাদের সামনে ভারতবর্ষের জাতীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার, বা জ্ঞানেশ কুমারের নামে কোনো এক পুতুল পাপেট আজকে ধ্বংস করে দিতে চাচ্ছে বাংলাকে, বাংলার মানুষদের ভোটাধিকার হরণ করতে চাচ্ছে, তাহলে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব পালন করব না। সেই জন্যই এটা আমার কাছে একটা লড়াই, সংগ্রাম। আবার দেখো, এই যে বাঙালিদের বিভিন্ন জায়গায় পেটাচ্ছে, আমার এরিয়ার বহু মানুষকে, দিদিকে অসংখ্য ধন্যবাদ, উনি গুজরাট থেকে আমার মানুষদের উদ্ধার করেছেন আমি বলবার পর। তো সেই মানুষদের আমরা উদ্ধার করে নিয়েছি, জেলে ঢুকিয়ে দিয়েছিল বাংলা ভাষা বলার অপরাধে 14 জনকে, তার মধ্যে 4 জন ছিল বিজেপির। ইটস ফানি। মানে নগরে যখন আগুন লাগে মন্দির মসজিদ বাদ পড়ে না। তাই বাইরের স্টেটে যখন অত্যাচার হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বিজেপি করছে বাঙালিকে ভাতে মারার জন্য, তখন কিছু কিছু বিজেপিও অত্যাচারিত হচ্ছে। দুর্ভাগ্য, এসআইআরে বিজেপির নাম বাদ যায়নি, কিছু তো গেছেই অন্যায়ভাবে। 8টা ভোট দেওয়ার পর তারপর কোনো ইন্টেলেকচুয়াল যদি ওখান থেকে যে একগে হুজুর বলে গণেশ কুমারকে বলেন, না আপনি এটা ঠিক করছেন স্যার, তিনি গণতন্ত্রের ঠিক কথা বলছেন না। আমি দেখুন বিলেত ফেরত শিক্ষিত না হতে পারি, আমার কোনো বিরাট কোয়ালিফিকেশন না থাকতে পারে, ইন্টেলেকচুয়াল না হতে পারি, গ্রামের চাষি বাড়ির ছেলে, আমার বাবা চাষ করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু এইটুকু বলতে পারি, ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে লোকটা 2বার 4বার 5বার 6বার ভোট দেবে সেই লোকটাই ভারতের নাগরিক, তার নাম কাটার অধিকার কারুর নেই, পৃথিবীর কারুর নেই। এটা অন্যায় করা হচ্ছে। দুর্ভাগ্য, কোনো
যারা নিজেদের খুব বিরাট বুদ্ধিজীবী বলে জাহির করেন, তারা পর্যন্ত এটার জন্য প্রতিবাদ করছেন না। আমি জানি না কিসের মোহ বা কিসের বোঝাবুঝি। তো এগুলোর বিরুদ্ধে আমরা যদি মানুষকে সচেতন করতে না পারি, তাহলে তো আমাদের নির্বাচনী লড়াইটাই বিচার। দেখুন, নির্বাচনে আমি জিতবো, এটা বিজেপির কিছু দুর্বলতা ছেড়ে দিন, দুর্বলতা যদি নাও থাকতো, আজকে বাইরের ক্যান্ডিডেট যদি নাও দিত, মানে আমরা যা কাজ করেছি এখানে ঠিক আছে, মানুষ খুব খুশি। কিন্তু দেখুন, বঙ্গভঙ্গের সময় কিছু বাঙালি তো তোষামোদ করেছিল গোপনে, রাতের অন্ধকারে ইংরেজকে। রবীন্দ্রনাথ ঘাড়ে হারমোনিয়াম নিয়ে গান করেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এক হোক হে ভগবান। ঠিক তেমনি আজকে ওই বাঙালি নির্যাতনের দিনে, বাঙালিকে অসম্মানের দিনে, বাংলা সংস্কৃতি ধ্বংসের দিনে, দেখো বিজেপির কিছু বাঙালি নেতা তারা গোপনে তোষামোদ করছে দিল্লিওয়ালা বেঙ্গলি হেটার বাঙালি বিদ্বেষীর কাছে, শুধু একটা পদের জন্য, শুধু নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। তার মানে দেখো, লড়াইয়ের পাত্রপাত্রীর রং চেঞ্জ হতে পারে, হয়তো এখন গেরুয়া ধারণ করেছে, কিন্তু লড়াইয়ের জায়গাটা একই থাকে। থিওরি বলছে লড়াই মানুষের শেষ হয়ে যায় না। এটা মমতাদির চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছেন। অক্লান্ত পরিশ্রম করছেন, যখন আমাদের এখানে মিটিং করতে আসেন দেখছি তাকানো যাচ্ছে না, অক্লান্ত পরিশ্রম করছেন। উনি এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো, লড়াই কখনো শেষ হয় না, এখনো তোমাদের লড়তে হবে। নির্বাচনে জেতাটাই শেষ কথা নয়, হয়তো জেতার পরেও লড়তে হবে 29 সাল। তাই আমার কাছে নির্বাচন খুশি আনন্দ দুঃখের বিষয় নয়, নির্বাচন একটা সংগ্রামের বিষয়। আপনি যেমনটা কার্যত বললেন যে আপনি জিতবেন, তো সেই জয়ের পর পিংলাতে এখনো কি কি কাজ বাকি রয়েছে যেটা প্রথম 6 মাসে সর্বপ্রথম করবেন? দেখো, পিংলাতে আমরা হাইস্ট সংখ্যক সড়ক করেছি, রাস্তা করেছি, যেটা সাধারণত কোনো জেলায় তুমি পাবে না। আমরা প্রায় 700-র ওপরে রাস্তা বানিয়েছি একটা বিধানসভা কেন্দ্রে। এটা বাইরে খুব বেশি আমরা ফোকাস করিনি। কেন করিনি? যেহেতু অন্যান্য আমাদের কনস্টিটিউয়েন্সিগুলো আছে, তাদের মধ্যে এটা নিয়ে হয়তো প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমি করেছি। আমাদের জেনারেলি রাস্তা টাস্তা খুব বাকি নেই, গ্রামের ভেতরে একদম শেষ হয়ে গেছে তা বলবো না, তো আমি ওরম মিথ্যে কথা বলতে পারবো না। আছে, খুব রেয়ার রাস্তা হয়ে গেছে, পানীয় জলের ম্যাক্সিমাম সুরাহা হয়ে গেছে, ড্রেনেজ হয়েছে, খালগুলো আমি অন্তত 5টা 6টা খাল কাটাই করেছি, আরও অসংখ্য কাজ হয়েছে। তারপর দিদি যা করেছে তুলনাহীন, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের যেগুলো করলেন, যেগুলো বেকার ভাতা করলেন, ভূমিহীন ক্ষেত মজুরের জন্য যে ভাতাটা করলেন, এটা একটা অভিনব। দেখো, অনেকে কার্পেটের ওপরে ধুলো ঝাড়ে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কার্পেটটা তুলে তার তলায় যে ধুলো জমে থাকে সেইটা ঝেড়েছেন। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কেউই কখনো কোনো ভাতা ডিক্লেয়ার করেননি। এই যে বামফ্রন্ট বলতো তাদের ঠিকাদার নাকি ওরা প্রলেতারিয়েদের, তারাও দেখতো কি ডকুমেন্ট আছে তোমার, তোমার ডকুমেন্ট নেই তুমি বাদ। কিন্তু উনি বললেন যে না, ওর রেকর্ড নেই, বর্গা নেই, পাট্টা নেই, আমাদের সরকার ওকে দেবে, কারণ ও তো মানুষ, গণতন্ত্রের মানুষ প্রাধান্য পাবে, সরকারের কাছে মানুষের প্রাধান্য, তাই দিয়েছেন। এগুলো তো দিদি দিয়েছেন ভাই। এগুলো নিয়ে আমাদের মানে দারুণ সমৃদ্ধ আমরা। আমার যেটা করতে হবে আগামী দিনে, কিছু তো করতে হবে, মানুষের সব কাজ শেষ হয়ে যায় না। আমার ইচ্ছে আছে পিংলা বিধানসভায় 4টে রাস্তা, বাস রাস্তা করার। সেই প্রপোজাল আমি অলরেডি রেডি করেছি, গভর্নমেন্টের কাছে কিছু পাঠিয়েছি, কিছু দেব নির্বাচনে জয়লাভ করলে। এই 4টে বাস রাস্তা হলে আমরা ওয়েল কমিউনিকেটেড হব। আমার কনস্টিটিউয়েন্সির একটা সুবিধে হচ্ছে, আমার কনস্টিটিউয়েন্সিতে একদিক দিয়ে পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে 60, উত্তর দিক দিয়ে বয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে 6, আবার উত্তর পশ্চিম দিক দিয়ে এখান থেকে যেখানে তোমরা ইন্টারভিউ নিচ্ছ এর খুব কাছাকাছি আরেকটা নতুন জাতীয় সড়ক যাচ্ছে, সেটা হচ্ছে খড়গপুর থেকে মোরগ্রাম। উত্তরবঙ্গ আমাদের কাছে খুব কাছে হয়ে যাবে। এছাড়া একটা ন্যাশনাল রেল খড়গপুর থেকে এই রাস্তা দিয়ে হাওড়া যাচ্ছে, খড়গপুরের পরের স্টপেজ আমাদের পিংলা, খড়গপুর জংশন, তারপরেই জগপুর দিয়ে শুরু হলো আমাদের কনস্টিটিউয়েন্সি, জগপুর, বাঁকপুর, শামচক, এগুলো আমাদের ন্যাশনাল রেলওয়ে স্টেশন। তারপর দুটো রেল স্টেশন রাধামনপুর এবং হাওড় আমরা শেয়ার করে নিই, পিংলা এবং ডেবরা। তো এমনি আমাদের কমিউনিকেশন ভালো আছে।
পিংলার একটা পোর্শন অত্যন্ত অন্তর্নিহিত গ্রাম, পিংলা ব্লকের খুব পূর্ব প্রান্তগুলো ময়নার সঙ্গে লাগোয়া। তো সেই জায়গাগুলোর আমরা কমিউনিকেশন বাড়িয়েছি, ভালো ভালো রাস্তা বানিয়েছি। এইবার ওই রাস্তাগুলোকে বাস রাস্তা দিয়ে রেল যোগাযোগের সঙ্গে কানেক্ট করে দেওয়ার আমার একটা স্বপ্ন আছে। আর পিংলাতে যদি সম্ভব হয়, যদি গভর্নমেন্টের ফান্ড পারমিট করে, তাহলে একটা নার্সিং কলেজ মেয়েদের জন্য করবার আমার ইচ্ছে আছে। এবং পিংলা হাসপাতালটা গভর্নমেন্ট টাকা দিয়েছে, পিংলা এবং খড়গপুর টু চাংওয়াল দুটো ব্লক নিয়ে আমার পিংলা বিধানসভা। খড়গপুর টু চাংওয়ালের জিপির সংখ্যা বেশি, আর পিংলা ব্লকের জিপির সংখ্যা একটু কম। তবুও আমার ইচ্ছে আছে পিংলা স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, খড়গপুর টু চাংওয়াল ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এই দুটোকেই আরেকটু সরকারের কাছে আবেদন করব, রিনোভেশন করে আরও কিছু বেশি বেডের ব্যবস্থা করে, ডাক্তার এবং সমস্ত দিক থেকে, যেমন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে খুব ঝকঝকে সুন্দর, সেরম দুটো ছোট ছোট, অত বড় না, আমি গভর্নমেন্টের ওপর অত প্রেসার দেব না, কারণ কাছাকাছি সব সুপার স্পেশালিটিগুলো হয়ে গেছে, তাই আমাদের দাবি কমে গেছে অনেকটা। আমি দেখো খুব রিজনেবল মানুষ, আমি বুঝি যে কোথায় কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। তবে আমার এই দুটো হাসপাতালকে আমরা আরেকটু ঝকঝকে আরেকটু উন্নত করতে চাইব। আপনি তো পিংলার উন্নয়নের কথা বললেন, কিন্তু বিরোধীদের কথা এখানে উন্নয়ন হচ্ছে শুধু কাগজে কলমে, এই নিয়ে কি বলবেন? আমি যদি বলি বিরোধীরা কাগজে কলমে আছে, বিরোধীরাই তো মাঠে নেই, তো ওরা কাগজে কলমের কথা বলবে কি করে? আমি বিরোধী দলের প্রার্থীকে বলেছিলাম, উনি আমাকে গালাগাল দিয়েছিলেন। হ্যাঁ, আমি জানি না, আমি বিশ্বাস করুন আমি এখনো ওনাকে দেখিও নি, চিনিও নি। তো এটা আমার, বলতে পারেন আমার দুর্বলতা হয়তো হতে পারে, আমার অজ্ঞতা হতে পারে। উনি অন্য জায়গা থেকে এসেছেন, পাঁশকুড়া থেকে এসেছেন, এখানকার ভোটার নন, তো সেই জন্য আমি চিনতে পারিনি। কারণ এখানকার প্রত্যেকটি বিজেপি ভোটার, সিপিএম ভোটার, কংগ্রেস ভোটার, তৃণমূল ভোটার পর্যন্ত নেতা দূরস্থান ভোটারদেরও আমি চিনি, কারণ দীর্ঘদিন ধরে গ্রামগুলো ঘুরছি আমি। আমি কখনো সাইকেলে, কখনো মোটর সাইকেলে, কখনো গাড়িতে ঘুরেই চলেছি। আমি জেলার দায়িত্ব সামলেও, শুনলে অনেকে অবাক হবেন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত নিজের কনস্টিটিউয়েন্সি করি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তাকে না যাইনি, সব জায়গায় যাচ্ছি। তো ওদের ব্যাপার হচ্ছে, বলছিলেন আমি কুপুত্র মুক্ত সুখান তেন, তাই বললাম আপনি সুপুত্রী, আপনার সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, আপনি শুধু এখানকার নয় বাংলার সুপুত্রী হতে পারেন। শুভেচ্ছা থাকলো আপনাকে, আসুন ঘুরুন, দেখবেন কোনো বাধা কোথাও পাবেন না ঘুরতে ঘুরতে। আর উন্নয়ন নিয়ে আপনি প্লিজ কথা বলবেন না, কারণ এই তো সবে 10 দিন নেমেছেন, এর সম্ভবত এই প্রথম হয়তো পিংলা বিধানসভায় পা দিলেন, সম্ভবত, আমার ভুল ঠিক কি হবে আমি জানি না। তবে আপনি একটু ভালো করে ঘুরুন, অন্তত 50টা ছেলে নিয়ে দেখুন, কারণ আমার 16টা জিপি আছে, অসংখ্য গ্রাম পঞ্চায়েত, কোথায় কি হয়েছে তার একটা তালিকা বানান, ফটোস্ট্যাট করুন, করবার পর সিদ্ধান্ত নিন কি হয়েছে না হয়েছে, মমতাদির সরকার কি করেছে। আমার মনে হয় এই উদাহরণ বিজেপি একটা কনস্টিটিউয়েন্সির জন্য যা হয়েছে, বিজেপি অন্য কোনো রাজ্যে দিতে পারবে না, কোনো কনস্টিটিউয়েন্সি। আচ্ছা, আপনি তো ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি, ঘাটালের ফল কি হবে বলে মনে হচ্ছে? ঘাটাল ভালো হবে, ঘাটাল এবারে আমরা জিতবো। কেন? ঘাটালে দিদি মাস্টার প্ল্যান দিয়েছেন, ঘাটালে দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মাস্টার প্ল্যানের জন্য ভীষণভাবে চেষ্টা করেছিলেন। দিদি ওখানে মাস্টার প্ল্যান খুব, মানে ভীষণভাবে ঘাটাল মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই উনি স্যাংশন দিয়েছেন। সেই মাস্টার প্ল্যানের জন্য ঘাটালে একটা আমাদের ব্যাপক প্রচার শুধু নয়, মানুষ অনেকটা খুশি, জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এছাড়াও ঘাটাল গতবারে বিজেপির প্রার্থী জেতার ফলে মানুষ ওই প্রার্থীর কাছ থেকে কোনো কিছু সহযোগিতা পাননি, শুধু ওই যে বিজেপি যেটা চটকা, এই কাগজে কলমে অমুক তসু, বলছে ঘাটাল মাস্টার প্ল্যান, এ বোগাস। আগে বলতো আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, যখন কেন্দ্রীয় সরকার দিল না তখন বলছে না এটা বোগাস। শ্রমিক এসে বলে গেছিলেন ওনাদের সভাপতি রাজ্যের, তাই আমি বললাম উনি কি জানেন ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় লাগায়? ঘাটাল মাস্টার প্ল্যানে কটা নদী, কতটা নাব্যতা হবে, কটা খাল কাটাই হবে, কতগুলো গ্রাম এর সঙ্গে ইনভলভ থাকবে, কতগুলো ব্লক থাকবে,
এসব না জেনেই বলছে ঘাটাল মাস্টার প্ল্যান। কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। মানে এই যে চটকা কথাবার্তা, এটা আমাদের রাজ্যের বিজেপি নেতাদের একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বিরোধী দল, তাহলে বিরোধিতা করতে হবে সে কোনো জায়গায়। যেমন ভাত খাবে, আচ্ছা না ভাত খাওয়া চলবে না, বিরোধিতা। মাংস খাবে, আচ্ছা না মাংস খাওয়া চলবে না, বিরোধিতা। মানে বিরোধী দল, এটা ওরা কনস্টিটিউশনালি না করে বিরোধিতা করবার জন্যই বিরোধিতা দল। সো হোয়াট, আমরা কি করব? এটা ওদের দুর্বলতা। এটার জন্যই আমি আজকে বলছি, আমি যদি পুরনো রাজনৈতিক কর্মী হয়ে থাকি, এটার জন্যই বিজেপিকে বাংলায় ঢুকতে হবে। এই যে অন্ধ বিরোধিতা, মানুষ নেবে না। একটা কথা বলি, একটা সময় বাংলায় মদ কালচার ছিল, তোমরা সবাই জানো। ভীষণভাবে বামফ্রন্ট সরকারে থেকে বন্ধ করেছে রেগুলার, বছরে একটা দুটো বন্ধ হতোই। আমরাও বিরোধী দল চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না, বন্ধ আমরা করবো না, বন্ধ সমর্থনও করবো না। বন্ধ সর্বনাশা কর্মনাশা, বন্ধে মানুষের ক্ষতি হয়, মানুষের রুজির ক্ষতি হয়। দেখুন, বিরোধী পক্ষে থেকে উনি ডিক্লেয়ার করলেন, এটা হিস্টোরিক, এটা ঐতিহাসিক। কোনো বিরোধী নেতা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারেনি। মমতাজি কিন্তু নিয়েছেন, বন্ধ করেননি আজ পর্যন্ত। এই সিদ্ধান্তটা ওর অন্তত 25 বছর পেরিয়ে গেল, 25 বছরে বাংলায় একটা বন্ধ ডাকেনি। কারণ বিরোধিতার জন্যই বিরোধী দল নয়, উনি বুঝিয়ে দিয়েছেন। আর আমাদের বিরোধীরা, এরা বিরোধিতার জন্যই বিরোধী। যদি কোনোটা একটা ভালো হয়, সূর্য, কয়েকজন মানুষ সূর্যের আলো ভোগ করছেন একটা জায়গায়, তাহলে সূর্য খারাপ। এই যে সেন্স, এই সেন্সটা বিজেপিকে ডোবাবে। আচ্ছা, আজ সকালে খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রেলের উচ্ছেদে তিনি জনগণের সঙ্গে দেখা না করায় গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ইনি কি বলবেন? দেখো, দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষই আছেন। এই যে চটকা, একটু আগে বলছিলাম, আমি ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়েই বলছি। দিলীপ দা একবার জিতেছেন ওখানে বিধায়ক, একবার এমপি হয়েছেন, তারপর দুর্ভাগ্য ওর পার্টি ওকে দেয়নি, অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে। পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটা ওরা ভালো করে বুঝবেন, উনিও সেটা মাঝে মাঝে বলেছেন। তারপর যখন কিনারে চলে যাচ্ছিলেন, যখন গর্তে পড়ে যাবেন পাহাড় থেকে, তখন হঠাৎ দেখলেন সমুদ্র হাতছানি দিচ্ছে, মমতাদি জগন্নাথ ধাম করেছেন, তাহলে দিস ইজ হাই অপরচুনিটি, সুযোগ। চলে গেলেন, গিয়ে প্রভু জগন্নাথের পায়ে প্রণাম করে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভারতবর্ষের এখন একমাত্র মুখ, শক্তি, প্রতিবাদী, মানুষের ভরসার জায়গা। তো উনিও ভাবলেন আমারও হয়তো ভরসার জায়গা হবে, মমতাদির সঙ্গে বসে একটা বৈঠক করলেন। এদিক সেদিক হতে পারে, আমি জানি না। আমাদের আমজনতা, আমি তো ডন দিলীপ ঘোষ নই, তো আমজনতা ভাবলাম যে উনি হয়তো ওনার সঙ্গে বসে ভরসার জায়গাটা একটু ভরসা পেতে চাইলেন। পরে বুঝলাম ওটা ছিল ওনার প্রেসার পলিটিক্স। ওনার নিজের দলকে প্রেসার দিলেন যে দেখো, আমি এখন প্রাচীরের ওপরে আছি, যেদিকে হোক লাভ দিতে পারি। এগুলো কেন বললাম? দিলীপ দা এই ল্যাঙ্গুয়েজেই কথা বলে কিনা, তা আমি ঠিক ওর ল্যাঙ্গুয়েজেই কথাটা বলছি, যে ওর দলকে বোঝালেন আমি প্রাচীরের ওপরে আছি, যে কোনো দিকে জাম দিতে পারি। এবার দল দেখলো সবেধন নীলমণি সেও চলে যাবে। এমনি মুখে যত বলুক, এসআইআর এর মতোতে বিজেপির প্রাণ ওষ্ঠাগত। দেখে নেবেন এই 4 তারিখ, সবাই বুঝতে পারবেন। তো ওকে নিয়ে এসে খড়গপুরে আবার টিকিট দিয়ে দিলেন। যখন পেলেন ঠিক 90 ডিগ্রি চেঞ্জ। পলিটিশিয়ানরা চেঞ্জ করে, এটা গণতন্ত্রের নিয়ম, কিন্তু এরকম ভাবে ঘন ঘন 90 ডিগ্রি চেঞ্জ, এটা হয়তো বিজেপির কিছু নেতার ক্ষেত্রেই সম্ভব। আপনি তো পিংলার মনোনীত প্রার্থী, এখানকার মানুষের কাছে কি দাবি জানাচ্ছেন এবং কতটা তারা সাথ দেবে বলে মনে হচ্ছে? আরেকটা কথা দিলীপ দাস সম্পর্কে বলে দিই। দেখো, দিলীপ দাকে আমি তো কোনোদিন অসম্মান করি না, প্র্যাকটিক্যালি করি না। তো এই যে কথাবার্তাগুলো, এই যে মানে আগুন ঝরিয়ে দেওয়ার কথা, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কথা, বিজেপি বিপদে বললে বিজেপির কর্মীরা যাতে বিপদে পড়ে যায়, উনি যাতে সেফ সাইডে চলে, এই যে কথাবার্তা, আমরা এটা বলতে পারি না। আমরা রেসপন্সিবল রাজনৈতিক কর্মী, আমাদের কর্মীদের কথা ভেবে, পরিবেশের কথা ভেবে, অন্যদের কথা ভেবে আমাদের কথা বলতে হয়, কিন্তু উনি তো সেটা ভাবেন না। এই যে বলছেন আমি ডন, তো একটাই কথা বলি ওনাকে, গণতন্ত্রে
বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে এসব ডন, এসব তেজ, এগুলো চলে না। অমিতাভ বচ্চন বলেছিলেন যে ডন যেখান থেকে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয়। দিলীপদার ক্ষেত্রে ডন যেখানে দাঁড়িয়েছে সেখানে লাইন শেষ হবে, এটা আমি বলে দিলাম। এটা মাথায় রাখবেন খড়গপুর কি হবে। আচ্ছা, আপনি পিংলার মনোনীত প্রার্থী, এখানকার মানুষের কাছে কি দাবি জানাচ্ছেন এবং কতটা তারা সাথ দেবে বলে মনে হচ্ছে? দেখুন, মানুষ আমাদের সাথ দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম পিংলাটা আমি ঘুরেছি, রেগুলার বেসিসে ঘুরছি। মানুষের কাছে ওই যে বললাম, আমার কটা কথা আছে যে এই কাজগুলো করার চেষ্টা করছি, তবে আমরা প্রতিশ্রুতি দিন। আমাদের দল থেকে মানা করা আছে, মুখ্যমন্ত্রী থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। আমরা যেটা করেছি সেটা দেখিয়ে ভোট চাচ্ছি, যেটা করবো সেটা ওই যে বিজেপির মতো ইস্তেহার দিয়ে দিয়েছে, এই করব 3,000 টাকা করে দেবো, লক্ষ্মীর ভান্ডার, লোভ দেখানো, এই 3,000 টাকা করে দেবো, বেকার ভাতা, এগুলো যদি পার্লামেন্ট বলো তো, অ্যাসেম্বলিতে বিরোধিতা করলাম, বিরোধিতা করে বয়কট করে গেলাম, লক্ষ্মীর ভান্ডার আর বেকার ভাতার, ভূমিহীন খেত মজুর ভাতার, আবার এখানে নির্বাচনে ইস্তাহারে দিচ্ছি যে আমরা 3,000 টাকা করে দেবো। এটা ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স নয়? এটা তোমরা প্রচার করবে না যে তার মানে আদৌ দেবে না? তাহলে যদি তার দেওয়ার ইচ্ছে ছিল তাহলে বিধানসভায় বিরোধিতা করবে কেন? বলতে পারতো যে আপনারা ওটা 3,000 করুন। এটা যে সিস্টেম, কনস্ট্রাকটিভ সমালোচনা, যে মুখ্যমন্ত্রী ওটা আপনি 3,000 করুন, আমরা 3,000 দেবো, তা নয়, না আমরা মানবো না, মানবো না বলতে বলতে বেরিয়ে চলে গেল। ঠিক এই যে বিজেপি বলছে, আমরা ওই রকম প্রতিশ্রুতি দিচ্ছি না, একদম নো প্রতিশ্রুতি। যা করেছি সেটার উপর নির্ভর করে আমরা ভোট চাচ্ছি। আমি খুব আশাবাদী যে যা পিংলা বিধানসভার জন্য করা হয়েছে, আমি তো একা নয়, মমতাদির সরকারের যদি সহযোগিতা না থাকতো, বদান্যতা না থাকতো, সাহায্য না থাকতো, কেউই তো এই এত পাহাড় প্রমাণ উন্নয়ন তো কেউ করতে পারতো না। আজকে মানুষ খুশিতে হাসছে, তবু কোথাও কোথাও আছে বাকি, সেগুলো পরে পরে করে দেবো। কিন্তু একটা কথা বলছি, কোনো প্রতিশ্রুতি নয়, যেগুলো করব বললাম এটা আমার মনের কথা, এটা মানুষকে প্রতিশ্রুতি দেওয়া নয়। আমরা কিছু বাকি আছে, কিছু করব, কিছু নতুন করে কিছু করার চেষ্টা করব, ব্যাস, দ্যাটস মাচ। মানুষ আমাদের সাথে থাকবেন। কারণ আচ্ছা বলো তো, মানুষ কোন দুঃখে বিজেপিকে ভোট দেবেন? যে বিজেপির ভোটাররা ভোট দিলেন গতবারে, এসআইআরে একটা বিজেপি নেতা তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে চেঁচালেন ভার্চুয়াল মিটিংয়ে, আমাদেরকে ধমকালেন যে না এটা করো দাদা, এটা করতেই হবে। আমরা স্টেডি হয়ে ওটা করলাম, BLA 2 দিয়ে ঘরে ঘরে। আমরা বিজেপির ভোটারদের এনুমারেশন ফর্ম ফিল আপ করলাম, বিজেপি করলো না। তার মানে কি ওই ভোটারের এই ধারণা হবে না যে বিজেপি তার ভোটাধিকার চায় না? ওখানে বলছে, কলকাতা তোমাদের টিভিতে বলছে, হ্যাঁ 1.5 কোটি 2 কোটি 3 কোটি নাম কেটে যাবে। মানে নাম কেটে গেলে, পিংলার ভোটারের নাম কেটে গেলে ওর উল্লাস। ওই যে বললাম, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে ওই উল্লাস করছে। নগরে আগুন লাগলে মন্দির মসজিদ বাদ যায় না। তাই বিজেপির ওই ভোটাররা কখন যে ওদের উপর গোসা করে বসে আছে, অভিমান করে যে তার নামটা ভোটার তালিকায় না থাকুক, এটা বিজেপির নেতারা চায় না। আমরা সেই গ্যাপটা পূরণ করেছি, যে না এসো আমরা পূরণ করি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বলেছি তোমার এনুমারেশন ফর্ম আমরা ফিল আপ করে দিচ্ছি। এটা একটা কাজ দিয়েছে। তাই বিজেপিকে মানুষ সাধারণত, আমাদের দল একটা স্লোগান দিয়েছে, বয়কট বিজেপি, দেখবেন এবারে বয়কটই করবে। আচ্ছা, পিংলায় যদি আপনি জয় পান, কত ভোটে জয় পাওয়ার আশা রয়েছে? এখন আমি জ্যোতিষী নই, কত ভোটে না ক্যালকুলেশন আমি আবার বলছি আপনাকে, আমি পুরনো এটা রাজনৈতিক, আনুমানিক। আমি ম্যাচিওর রাজনৈতিক কর্মী, আমি বলে দিতে পারি, আমি বলে দিতে পারি, কারণ আমার স্পেকুলেশন কখনো মিথ্যে হয় না। 21 সালে আমি অখণ্ড জেলায় যখন লড়াই করছি বুক চিতিয়ে, যে লড়াইটা খুব টাফ ছিল, ভীষণ টাফ ছিল, হুঙ্কার দিচ্ছে কেউ কেউ যে এবারে 35-এর 5টা পাবে টিএমসি, আমরা 30 পাবো। তা আমি দলকে এই হিসেব দিয়েছিলাম যে না আমরাই পাবো। দল বিশ্বাস করছিল না প্রথম প্রথম। আমি দেখো, আমি রুট লেভেলের ওয়ার্কার, আমি গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর লোক নই। দেখো, 15টা আসনে আমরা 13টা পেয়েছিলাম, একটা 900 ভোটে হেরে গেছিলাম, ইল্লাক, আর একটা 2000 ভোটে হেরে গেছিলাম, বুঝতে পারলে? তো এবারে বলছি, এরকম আমি ভোটের ক্যালকুলেশন করতে পারি, কত ভোটে জিতবো আমি জানি, বলবো না, তবে এইটুক মনে রাখো
খুব ভারী ভোটে পিংলা বিধানসভা আমরা এবারে জিতব। কারণ বিজেপির বহু মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ, শুধু নয়, বিজেপি সেইভাবে লড়াইটা দিতে পারছে না, দিতে পারবেও না। আচ্ছা, আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ, এই পশ্চিম মেদিনীপুর জেলাকে অনেকদিন ধরে দেখছেন, লড়াই করছেন। পশ্চিম মেদিনীপুরের সার্বিক ফল কি হবে বলে মনে হচ্ছে? সার্বিক ফল আমরা 15টার 15টাই এবারে পাবো বলে আমার ভরসা। খুব বড় জোর হলে একটা আধটা কেটে যেতে পারে, নাহলে 15টার 15টাই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। দাদা, আপনি যেটা বললেন যে পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 15টাই তৃণমূল পাবে, কিন্তু এক আধটা মিস হতে পারে, সেই এক আধটা কোনটা হবে? না, সেটা বলতে পারবো না। কেন? পলিটিক্স তো সবসময় আনসার্টেন। কোনটা মানে মিস করব, আদৌ হয়তো মিস হবে না, আমি হবেই এরকম বলছি না, আমি আগেই বলছি 15টার 15টাই জিতবে। যদি মিস হয় এক আধটা মিস হতে পারে। দেখো, সেইটা আনসার্টেন তো পলিটিক্স, সেই জন্য অ্যাকুরেট করে বলা যাচ্ছে না, কোনো পিন পয়েন্ট করা যাচ্ছে না। হয়তো কোনোটাই যদি আমাদের কোথাও অবহেলা থাকে, যদি অন্য কিছু খেলাধুলো থাকে কেন্দ্রের, সেই জন্য হয়তো সেটাতে একটা আধটা মিস হলে হতে পারে। তবে 80% চান্স আমরা 15টার 15টাই জিতব। আচ্ছা, শুভেন্দু অধিকারী আজ নমিনেশন জমা দিতে যাচ্ছেন এবং সেই নমিনেশন জমা দেওয়ার অনুষ্ঠানে অমিত শাহ উপস্থিত থাকবেন, এ নিয়ে কি বলবেন? দেখো, শুভেন্দু অধিকারী অমিত শাহ হচ্ছে সবচেয়ে ভালো করতেন জ্ঞানেশ কুমারকে উপস্থিত রেখে দিলে, আমার মনে হয়। কারণ 6 নম্বর ফর্ম নিয়ে গেছেন না, শুনলাম, আমি জানি না হোয়াট ইজ হোয়াট। তো অমিত শাহ এলে ভবানীপুর বর্তে যাবে না। কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভবানীপুর কেন, বাংলার মানুষ এখন মানুষের ঘাতক হিসাবে দেখেন, মানুষের বঞ্চক হিসাবে দেখেন, মানুষের একজন অত্যাচারী রাজা হিসাবে দেখেন। তাই অমিত শাহজি এলেন না এলেন তাতে কিছু যায় আসে না। আচ্ছা, প্রধানমন্ত্রী তো অসংখ্য আসবেন, অমিত শাহ আসবেন, বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা তো আসছেন 21 সালে, 16 সালে, কিছু গেল এলো, কিছু যায় আসে। তাই অমিত শাহজি কেন, যে কেউ এসে যদি ভবানীপুর কেন, যেখানে খুশি নমিনেশন করাতে পারে, এতে ওই যে বললাম চটকা রাজনীতি, এটাও বিজেপির একটা চটকা রাজনীতির ফসল। আসলে যারা রুট লেভেলে করে না, যারা মানুষের নার্ভ বোঝেন না, যারা মানুষের ডেভেলপমেন্ট নিয়ে আদৌ মাথা ঘামান না, যারা ভাবেন মানুষকে চাপ দিয়ে ভোট নেব, মানুষকে লোভ দেখিয়ে ভোট নেব, এটা একটা তার ফসল, এটা একটা তার প্রসিডিওর। মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে লোভ দেখিয়ে, মানুষকে উস্কানি দিয়ে, মানুষকে নেগেটিভ অ্যাপ্রোচ করিয়ে করিয়ে ভোট নেব, ভোটের কায়দা। এই কায়দা দেখুন ভবানীপুরে নিশ্চিতভাবে ফলপ্রসূ হবে না। ওখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যাপক ভোটে নির্বাচনে জয়লাভ করবেন, আমাদের পার্টি সোর্সে আমাদের কাছে যা রিপোর্ট আছে। আচ্ছা, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুম। সেখানে বিজেপি স্লোগান দিচ্ছে যে ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে, ইনি কি বলবেন? 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, ভবানীপুরও জিতবে না, আর বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার দিবা স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। ব্যাস, অনলি এই কথা, আর কি বলবো। যারা এই কথা বলছেন, ওই যে বলছি চটকা রাজনীতি। একটাই আমার বিজেপি সম্পর্কে বক্তব্য, চটকা রাজনীতির বাইরে বিজেপি হাঁটতে পারেনি, পারবে না। কারণ তার হাতে কাজ, একটা রেশন কার্ড কারো পাওয়ার চেষ্টা করে দেয়নি, রাস্তা দুরস্তা, একটা এনুমারেশন ফর্ম ফিল আপ করে দেয়নি ভোটার তালিকার, তারপর সে ভোটে জিতবে, এই দাবিটা করে কি করে? একটা ভোটের আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য পার্সিউ করেনি কারণ, কোনো পজিটিভ কাজ নেই, শুধু মুখে চটকা মারছে, এই রেল করে দিচ্ছি, এই বুলেট ট্রেন করে দেবো। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বাংলার বিজেপির নেতারা একই বক্তব্য, এই করে দেবো, সেই করে দেবো, কিচ্ছু করে দেবো না। আসলে যারা বেশি গর্জন করে তাদের বর্ষণ কম হয়। 7 মণ তেল পুড়বে না, রাধা নাচবে না। বাংলায় আমাদের ধারণা, মুখ্যমন্ত্রী তো দূরস্থান, বাংলায় বিজেপির আসন 40-এর নিচে নেমে যাবে। আচ্ছা, যে অভয়াকে কেন্দ্র করে রাজ্য থেকে দেশ বিদেশ গোটা এলাকা মানে গোটা জায়গা তোলপাড় হয়ে গেল, সেই অভয়ার মা বাবার সাথে অমিত শাহ দেখা পর্যন্ত করতে আসেননি, এবার পানিহাটি কেন্দ্র থেকে সেই অভয়ার মা বিজেপির হয়েই লড়ছেন, এই জিনিসটা কিভাবে দেখছেন? এই হচ্ছে অমিত শাহ। তখন অভয়ার মা বাবাকে ঘৃণা করলেন, দেখা করতে গেলেন না, একটা মিনিমাম সৌজন্য। আমি ধরলাম বিরোধী দলে থাকলে তো এগুলো করে সাধারণত। তার এখন দেখলেন
আমাকে একটা চটকা দিয়ে দিতে হবে। তাহলে পানিহাটিতে তৃণমূলের শক্তিশালী ক্যান্ডিডেট, তৃণমূল জিতবে, সব দিন সিটটা জিতে আসি আমরা, তাহলে দেখি একটা সেন্টিমেন্ট যদি ক্যারি করানো যায়। অভয়ার মাকে দিয়ে দিলেন। অভয়ার মাকে নমস্কার, সম্মান, আপনার মেয়ে মারা গেছেন, আমরা মর্মাহত, দুঃখিত। বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য যা করার করেছে, খুব ইম্পার্সিয়াল সিদ্ধান্ত নিয়ে এটা কোর্টের আন্ডারে, বিজেপি সিপিএম কোর্টের দিকে আঙুল না তুলে, এটা এই সিপিএম আর একটা আছে, আসি যাই গুলি খাই মাথা কবু দেখি নাই, নিজের ভোট বিক্রি করে দিয়ে এখন প্রধানতম শত্রুকে বাংলায়, ভারতবর্ষে সেটা চিহ্নিত করতে পারলো না পলিটিক্সে, যার ফলে তাদের যা হওয়ার হলো। পুরো এঁদো পুকুরে ডুবে মরছে এখন সিপিএম, কোনো ভরসা নেই। 34 বছর ক্ষমতায় থেকে একটা পার্টি কর্পূরের মতো উড়ে গেল। ইজ ইট? তারা কমিউনিস্ট পার্টি, তারা কমিউনিজমে বিশ্বাসী। সুজন চক্রবর্তী ঊর্ধ্ববায়ু হয়ে নাচছেন, এটা বিশ্বাসযোগ্য? তো দেখুন, ওরা তো ডিল করতেন অভয়ার পরিবারকে, ওদেরকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চলে গেলেন। তার মানে আমি খুব শ্রদ্ধা রেখেই বলছি, সম্ভবত এটাকে সুযোগ সন্ধানী হিসেবে ধরা হয়। সুযোগ সন্ধানীরা বাংলায় কখনো সফল হয়নি, কারণ এটা উত্তরপ্রদেশ, বিহার, অন্য কিছু নয়। সচেতন রাজ্য। অভয়ার মাকে সম্মান জানিয়েই বলছি, আপনার এই সুযোগ সন্ধানী রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া, মেয়ের মৃত্যুকে সামনে রেখে পণ্য করে দিয়ে আজকে নির্বাচনে দাঁড়িয়ে বিজেপির পেছনে একটু হাওয়া দেওয়া, আপনার এই সুযোগ সন্ধান পানিহাটির মানুষ মেনে নিতে পারে না। এটা 4 তারিখ উনি বুঝতে পারবেন। তখন যে অমিত শাহ সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল, সম্ভবত সেই দিন আমাদের দেখতে হবে বাংলার মানুষকে, অভয়ার সম্মানীয়া মা তিনিও সেই দৃশ্যের আবার পুনরাবৃত্তি দেখবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন অজিত মাইতির কথা। তিনি কিন্তু যেমন বিরোধীদের একহাত নিলেন, তেমনি পিংলার উন্নয়নের কথা বললেন। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল যে 15টা আসনই পাবে সেটা নিয়ে কিন্তু তিনি একদম আশাবাদী। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরামের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 পশ্চিম মেদিনীপুর।